চলো তো আমরা শুরু করছি। একটু দেরি হয়ে গেল, তার কারণ ওনাকে জয়েন করতে পারছিল না বা জয়েন করেছিল না। তো আজকে যেহেতু আমাদের জিকের ক্লাস, আজকে তোমাদের জন্য একটি মডেল জিকে পেপার করা হয়েছে। কারণ আমরা জিকে পোর্শনটা অনেকটা এগিয়ে গেছি। তোমাদের যে মডিউলটা তৈরি করে দিয়েছিলাম জিকের জন্য, সেটা প্রায় আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমরা আহ, একটি 30টি এমসিকিউর একটা মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করব, এবং তার সাথে প্রত্যেকটা মানে এমসিকিউর সাথে ওকে আমরা রেখেছি কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার থিওরি। মানে গুরুত্বপূর্ণ থিওরি বলতে হচ্ছে কি রিলেটেড কিছু ইনফরমেশান, যেগুলো আমাদের প্রত্যেকটা মানে কোশ্চেনের উপযোগী এবং আমাদেরকে জানতে হবে, কারণ সেখান থেকেও কোশ্চেন হতে পারে। তো এই জন্য ওভারঅল মিলিয়ে বলতে গেলে 30টা এমসিকিউ হলেও আনুষঙ্গিক ইনফরমেশান নিয়ে অনেক কিছু জিনিস আমরা আজকে এই ক্লাস থেকে শিখব। ঠিক আছে? তো প্রথমে তোমরা জানো যে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের কাছ থেকে উত্তর জানার চেষ্টা করি, তারপরে আমরা অ্যান্সারগুলো করে থাকি। ঠিক আছে? তো শুরু করে দিচ্ছি তাহলে। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন যেটা বলেছে যে লিটল বুদ্ধ ফিল্মটির নির্দেশক কে ছিলেন। ঠিক আছে? লিটল বুদ্ধ এই যে সিনেমা, তার হচ্ছে কি তোমার ডাইরেক্টর কে ছিলেন। চলো সবাই উত্তর করো, যারা যারা ক্লাসে জয়েন করেছো, তাই না? সবাই অ্যান্সার করো। আমি দেখতে পাচ্ছি প্রত্যয় বলছে অপশান বি, তাই না? প্রত্যয় বলছে অপশান বি, বাকিরা বলো। তপন বলছে অপশান বি। প্রত্যেকে অ্যান্সার বলতে হবে কিন্তু। যাই হোক, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এখানে আহ, এইটুকু তোমরা মনে রাখো যে লিটিল বুদ্ধ বলে যে ফিল্মটি তৈরি হয়েছিল, তার ডাইরেক্টর ছিলেন রিচার্ড অ্যাটেনবরো। ঠিক আছে, অপশান যারা বি বলেছো একদম সঠিক উত্তর। নেক্সট, নাবার্ড প্রতিষ্ঠানটি নিচের কোনটির উন্নয়নের সাথে জড়িত। নাবার্ড একটা হচ্ছে তোমরা জানো একটা ব্যাংকের নাম নাবার্ড। তো এটা বলেছে যে গ্রামের উন্নয়ন, শহরের উন্নয়ন, ভারী শিল্পের উন্নয়ন, রেলওয়ের উন্নয়ন। একদম এর উত্তর হয়ে যাবে অপশান এ, গ্রামের উন্নয়ন। ঠিক আছে, একদম যারা যারা অপশান এ বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো। তার সাথে যে ইনফরমেশনটা মনে রাখবে, নাবার্ড হচ্ছে দেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা ফুল ফর্ম আসতে পারে নাবার্ডের ক্ষেত্রে। তাহলে নাবার্ডের ফুল ফর্ম কি হলো? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কি আমাদের জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক। ওকে, এটি কৃষি এবং গ্রামীণ অর্থনীতি ব্যবস্থার প্রচারের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে কি বললাম, এই যে নাবার্ড, এটা কৃষির সাথে গ্রামীণ যে অর্থনীতি ব্যবস্থা তার হচ্ছে কি তোমার উন্নতি করতে সাহায্য করে। মনে রাখবে যে 12ই জুলাই 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে ভারত সরকার এটি গঠন করে। ঠিক আছে, এর সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। ঠিক আছে, হেডকোয়ার্টার, যেটাকে আমরা হেডকোয়ার্টার বলি। তো এর সদর দপ্তর রয়েছে কোথায়? মুম্বাইতে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, নাবার্ড হচ্ছে কি এক ধরনের ব্যাংক, এগ্রিকালচার ব্যাংক, যেটা তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি কৃষি এবং গ্রামীণ অর্থনীতি ব্যবস্থার প্রসারের জন্য এটা করা হয়েছে। 1982 সালে 12ই জুলাই শিবরামন কমিটির সুপারিশে এই নাবার্ড ব্যাংক গঠিত হয়, এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাইতে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাই তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। বলেছে দেখো যে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন। তাই না? কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজাধিরাজ চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজা রাজরাজ চল, নাকি প্রথম রাজেন্দ্র চল? আমি দেখতে পাচ্ছি এখানে সুস্মিতা, প্রত্যয় আর তপন এই তিনজনই উত্তর বলছে। বাকিরা যারা ক্লাস করছো তোমরা চেষ্টা করো, তাই না? আচ্ছা, অর্পিতা বলছে, তুহিন বলছে,
একদম, তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান ডি এরটা, তাই না? প্রথম রাজেন্দ্র চোল। তাহলে প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন। আনুষঙ্গিক ইনফরমেশন মনে রাখবে, বাংলা জয়ের পর প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। গঙ্গাই হচ্ছে কোন চোলপুরম নামে একটি নতুন রাজধানী স্থাপন করেন। ঠিক আছে, প্রথম রাজরাজ তাঞ্জোরের বিখ্যাত হচ্ছে বৃহদন্তের মন্দির নির্মাণ করেছিলেন। দেখো, তাহলে আমরা কি কি ইনফরমেশন মনে রাখলাম? তাহলে বাংলা জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তিনি বাংলা জয় করার পর তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে গঙ্গাইকোন্ড চল। এই গঙ্গাইকোন্ড চরমপুরম নামে তিনি একটি রাজধানী স্থাপন করেছিলেন। আর প্রথম রাজরাজ তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে কি না, বরাকর নিচের কোন নদীটির প্রধান উপনদী? ঠিক আছে, বরাকর হচ্ছে কি কোন নদীটির প্রধান উপনদী? কি কি বলেছে? গঙ্গা, হুগলি, দামোদর, সুবর্ণরেখা। বরাকর হচ্ছে কি কোন নদীর উপনদী নামে পরিচিত? তাহলে উত্তর হয়ে যাবে, যারা অপশান সি বলেছে একদম সঠিক উত্তর, এটা দামোদর হবে। দামোদর নদীর হচ্ছে কি উপনদী হচ্ছে কি তোমার বরাকর। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ঠিক আছে, তো এটা মানে কত নম্বর ধারায় বলা হয়েছে এটা মনে রাখবে যদি তোমাদেরকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে। এটা উত্তর হবে 17 নম্বর ধারা। ঠিক আছে, অপশান বি 17 নম্বর ধারা। তার সাথে যেটা তোমরা মনে রাখবে, আমি একটা মানে জিস্ট করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। কি বললাম বুঝতে পারলে, পেরেছো? যেহেতু এখানে অস্পৃশ্যতা বলেছে, তো এই জন্য আমি তোমাদেরকে 17 নম্বর ধারা বললাম। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটা ধারার নাম এই জায়গা থেকে পরীক্ষায় আসে, তো তোমরা কাজ করবে এটাকে ভালো করে মুখস্থ করে নেবে। তো দেখো, এখানে যেটা বলা আছে 14 নম্বর ধারা, এটা আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমান সংরক্ষণ কথা বলা হয়েছে। 14 নম্বর ধারা। 14 নম্বর 18তে কি বলা হয়েছে না, খেতাব বা উপাধি বিলোপ, অর্থাৎ একাডেমিক বা সামরিক পদক বাদে সব উপাধি নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে খেতাব বা উপাধি বিলোপ অর্থাৎ একাডেমিকভাবে বা সামরিক পদে জন্য হচ্ছে কি উপাধি দেওয়া হবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে উপাধি নিষিদ্ধ। আচ্ছা, 19 নম্বর ধারা, আমরা আমাদের বাক বা মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, যদিও এটা অক্ষুণ্ণ হচ্ছে বর্তমানে, মানে তবে এটা কিন্তু করা আছে যে কেউ তার মতামত বা তার হচ্ছে কি কথাবার্তা সে কিন্তু বলতে পারে। তার হচ্ছে কি বাক বা মত প্রকাশের স্বাধীনতাকে কেউ হরণ করতে পারে না। 21 নম্বর এ ধারাতে বলা আছে শিক্ষার অধিকার। এটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিযুক্ত করা হয় যে শিক্ষার অধিকার। ঠিক আছে, সাংবিধানিকগতভাবে প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার রয়েছে, এটা 21 এতে বলা আছে। 32 নম্বর ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, মানে সময়ের সাপেক্ষে আমরা চাইলে সংবিধানটাকে আমরা মডিফাই করতে পারি, সংবিধানের কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। সেটা কি জন্য? যাতে করে আমরা প্রয়োজনের সাপেক্ষে যখন প্রয়োজন হবে তখন আমরা কিন্তু এটা করতে পারি। তো এটা হচ্ছে দেখো সংবিধানের আত্মা নামে বা হার্ট অ্যান্ড সোল নামে বলেছিলেন কে না, ডক্টর বি.আর. আম্বেদকর। মানে যিনি সংবিধান রচনা করেছিলেন তিনি এই 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা নামে বলেছিলেন। ঠিক আছে, তো যারা যারা ক্লাস করছো তোমাদের ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? ঠিক আছে তো নাকি? ওকে, চলো নেক্সট। এবার দেখো, বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? তাই না, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। তাই না, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? দেখো, এটা তোমরা সবাই পারবে কারণ এটা খুব কমন একটা বই। এটা আমাদের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, জওহরলাল নেহেরু, তিনি হচ্ছে কি তোমার এটা লিখেছিলেন।
তো দেখো এর সাথে তোমরা আর কিছু বই, বিখ্যাত বই এবং তার লেখকের নাম মনে রাখবে, ঠিক আছে। যেমন হিন্দ স্বরাজ, এটা হচ্ছে লিখেছেন মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছেন সুভাষচন্দ্র বসু। আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন লালা লাজপত রায়। ইন্ডিয়া ডিভাইডেড এটা লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, ঠিক আছে। তাহলে যখন তোমরা এই বইগুলোর নাম মনে রাখবে, তার কারণ হচ্ছে কি এখান থেকে একটা কোশ্চেন কিন্তু থাকে, তাই না, একটা এমসিকিউ কিন্তু এখান থেকে থাকবে। সম্ভবত এই যে বইগুলোর নাম বলেছি 3, 2, 5, 1, 6, 6টার মধ্যে যে কোনো একটা তোমরা পেতে পারো, ঠিক আছে। হিন্দ স্বরাজ হচ্ছে মহাত্মা গান্ধী, আবার বলছি ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসু। আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়। ইন্ডিয়া ডিভাইডেড হচ্ছে কি তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নীল দর্পণ দীনবন্ধু মিত্র। আর অবভিয়াসলি ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা তো পরীক্ষায় আসে বারবার, এটা জওহরলাল নেহেরু, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 7, করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থান করে? করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, অসম, গুজরাট, মধ্যপ্রদেশ। সবাই বলবে, কোশ্চেন নাম্বার লিখে সবাই বলবে। আমি দেখতে পাচ্ছি তুহিন, প্রত্যয়, সুস্মিতা, তপন, অর্পিতা, আচ্ছা এরাই আপাতত উত্তর বলছে। আচ্ছা শ্রেয়সী বলছে, মুনমুন বলছে, ঠিক আছে। যাই হোক, তাহলে যারা যারা তোমরা অপশান এ বলেছো, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু উত্তর কিন্তু সঠিক উত্তর বলেছো, ঠিক আছে। তাহলে এখানে উত্তরাখণ্ড হচ্ছে কি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাপেক্ষে মনে রাখবে উত্তরাখণ্ডে এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা সম্ভবত হচ্ছে কি 1935 সালে, ঠিক আছে, 1935 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং ভারতের হচ্ছে কি এটা প্রথম হচ্ছে কি তোমার প্রথম হচ্ছে ন্যাশনাল পার্ক, এটা ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে প্রথম যে ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবং এর পাশাপাশি আরও কিছু ন্যাশনাল পার্কের কথা এখানে বলা হয়েছে, তো সেগুলো তোমরা মাথায় রাখবে। যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা রয়েছে অসমে। এটা কি জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গির অরণ্য, এটা রয়েছে গুজরাটে, যেটা এশিয়াটিক লায়ন বা এশিয়ার সিংহের জন্য বিখ্যাত, ঠিক আছে। কানহা জাতীয় উদ্যান, এটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ, বাঘের জন্য বিখ্যাত, ঠিক আছে, মধ্যপ্রদেশ, এটা বাঘের জন্য বিখ্যাত। পেরিয়ার জাতীয় উদ্যান, এটা হচ্ছে তোমার কেরালাতে রয়েছে, হাতির জন্য বিখ্যাত। রয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান, এটা রয়েছে উড়িষ্যাতে, এখানে সাদা বাঘ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে, ভালো করে পড়বে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। তাহলে কি বললাম, জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে, 1935 সালে প্রতিষ্ঠিত হয়, ফার্স্ট ন্যাশনাল পার্ক। তাছাড়া কাজিরাঙ্গা রয়েছে অসমে, গির রয়েছে গুজরাটে, কানহা রয়েছে মধ্যপ্রদেশের, পেরিয়ার রয়েছে কেরালাতে, সিমলিপাল রয়েছে উড়িষ্যাতে। কি গো, মনে থাকবে তো? মনে থাকবে তোমাদের? একটু জানাও, মনে রাখতে পারবে তো? চলো পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন কি বলেছে, দেখো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাই না, আমরা যে বৈদ্যুতিক বাল্ব তৈরি করি, তো সেই ফিলামেন্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করে? তো দেখো বলেছে নাইক্রোম, টাংস্টেন, সীসা নাকি তামা। দেখো সীসা কিংবা তামা এগুলো তো আমরা ব্যবহার করি না, আমি দেখতে পাচ্ছি উত্তর কিন্তু আসছে বি, তাই না। তাহলে যারা যারা তোমরা বি বলেছো, একদম সঠিক উত্তর, তাই না, একদম সঠিক উত্তর। টাংস্টেন আমরা ব্যবহার করি। আচ্ছা টাংস্টেনের রাসায়নিক সংকেত কি বলতে পারবে? কি বলো দেখি, তাই না। যেমন তামা বা কপার, এটাকে আমরা সিউ বলি, কপার। সীসা হচ্ছে লেড মানে পিবি বলি, তাই না। নাইক্রোম হচ্ছে কি এনআই। তো সেরকম হচ্ছে কি তোমার টাংস্টেনের সংকেত কি বলো দেখি। টাংস্টেনকে আমরা কি, হ্যাঁ, টাংস্টেনকে কি বলা হয়? রাসায়নিক সংকেত হচ্ছে ডাব্লিউ, তাই না, ডাব্লিউ। টাংস্টেন হচ্ছে কি ডাব্লিউ, ঠিক আছে। তাহলে টাংস্টেনের হচ্ছে কি তোমার রাসায়নিক সংকেত কি বললাম? ডাব্লিউ। যাই হোক, এবার হচ্ছে কি আমরা আরো কিছু জিনিস মনে রাখবো। যেমন এখানে আমি বৈদ্যুতিক বাল্ব দিয়েছি, ঠিক আছে।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট। এছাড়া মনে রাখবো হিটার, হিটার তোমরা নাম শুনেছো, বা ইস্ত্রি, যেটা আমরা কাপড় ইস্ত্রি দিই না, তো তার যে কোয়েল তৈরি করার জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়। কি করা হয়? এই নাইক্রোম তারটাকে আমরা কোথায় ব্যবহার করি? হিটার কিংবা ইস্ত্রির কোয়েল যে থাকে তার মধ্যে। তো এই নাইক্রোম কি নিয়ে তৈরি হয়? নিকেল, ক্রোমিয়াম এবং লোহার মিশ্রণে নাইক্রোম তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে এই নাইক্রোম কি দিয়ে তৈরি হচ্ছে? নাইক্রোম তিনটে উপাদান নিয়ে তৈরি হচ্ছে। একটা নিকেল, একটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর একটা আছে তোমার লোহা। ঠিক আছে, তাহলে নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংমিশ্রণে এই নাইক্রোম তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এবারে মনে রাখবে ফিউজের তার বা সোল্ডার তৈরি। সোল্ডার মানে তোমরা জানো ওই যে রাংঝাল দেওয়া হয় না, তো সেটা তৈরি করা হয় যেটা দিয়ে, সেটা টিন এবং সিসার সংকর ধাতু দিয়ে। এটাও পরীক্ষা দিতে পারে। তাহলে ফিউজের তার, ফিউজ যেটা আমরা ব্যবহার করি তোমরা জানো, তো বা রাংঝাল, এটা তৈরি করা হয় দুটো ধাতুর হচ্ছে সংমিশ্রণ, তার নাম কি? টিন এবং সিসা, এই দুটোকে সংমিশ্রণ করে আমরা তৈরি করি। আচ্ছা, বালি এবং সিমেন্ট মিশিয়ে কংক্রিট তৈরি করা হয়, এটা বলার কোনো উপায় নেই কারণ তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে আপাতত তোমরা মনে রাখবে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে টাংস্টেন, হিটার বা ইস্ত্রির ক্ষেত্রে আমরা নাইক্রোম ব্যবহার করি, ফিউজের তার বা রাংঝালের ক্ষেত্রে আমরা মানে তোমার হচ্ছে টিন এবং সিসার সংকর ধাতু ব্যবহার করি, আর কংক্রিট তো তোমরা জানোই। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? ঠিক আছে, কি কি বলেছে দেখো, দার্জিলিং, মুর্শিদাবাদ, কোচবিহার এবং হচ্ছে পূর্ব বর্ধমান। যাই হোক, এখানে কোনো কারণে উত্তরটা মেনশন হয়ে থেকে গেছে, এটা উত্তর হয়ে যাবে কোচবিহার। ঠিক আছে, অপশন বি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা মনে রাখবে। এছাড়া ধান উৎপাদনে দেখো পূর্ব বর্ধমান জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। কোথায় না? আমাদের পূর্ব বর্ধমান। কারো বাড়ি আছে নাকি পূর্ব বর্ধমানে? কেউ কি আছো মানে বর্ধমানের কারোর বাড়ি? যাই হোক, তাহলে থাকলে তোমরা মনে রাখবে তোমাদের জেলাটাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গলা। ঠিক আছে, এই তো আছে। দেখো তাহলে মোটামুটি তুমি জানো যে পূর্ব বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়, যার কারণে এটাকে ধানের গলা বলা হয়। আচ্ছা, চা আছে দেখো দার্জিলিং জেলায় সবচেয়ে বেশি উৎপাদন হয়, তাই না? চা হচ্ছে দার্জিলিংয়ে সবচেয়ে বেশি উৎপাদন হয়। পাট হচ্ছে দেখো মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বেশি উৎপাদন করা হয়। গম হচ্ছে দেখো মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। ঠিক আছে, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের কৃষি অঞ্চল হিসাবে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, যেহেতু গ্রাম পঞ্চায়েত, তাই না? তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা তো এই ধরনের ইনফরমেশনগুলো চাইতেই পারে। ঠিক আছে, তাহলে ধান হচ্ছে কি বললাম, পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হচ্ছে কি তোমার পূর্ব বর্ধমান, আর তামাকের জন্য হচ্ছে কুচবিহার, চায়ের জন্য দার্জিলিং, পাটের জন্য হচ্ছে কি মুর্শিদাবাদ এবং নদিয়া, গমের জন্য হচ্ছে মুর্শিদাবাদ। চলো কোশ্চেন নাম্বার 10 বলছে লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হয়ে থাকে? তাই না, লোকসভার তোমরা জানো রাজ্যসভা লোকসভা রয়েছে আমাদের, লোকসভার স্পিকার বলেছে, এখানে রাজ্যসভার বলেনি। তাহলে লোকসভার স্পিকার আমরা যদি দেখি তাহলে নির্বাচন হয়ে থাকেন কার দ্বারা? না, লোকসভার সমস্ত যারা সদস্য রয়েছে, লোকসভার সমস্ত সদস্য দ্বারা নির্বাচন হন। ঠিক আছে, তো দেখো এবার মনে রাখবে যে লোকসভার বর্তমান স্পিকার হচ্ছে কি ওম বিড়লা, বর্তমান প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মহালঙ্কার। ঠিক আছে, গণেশ হচ্ছে কি তোমার বাসুদেব মহালঙ্কার হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি তিনি প্রথম কি ছিলেন, তোমার হচ্ছে কি প্রথম হচ্ছে কি কি ছিলেন না, একদম, তাহলে প্রথম হচ্ছে কি তিনি ছিলেন প্রথম স্পিকার। আচ্ছা, ভারতের হচ্ছে কি তোমার কি বলেছে দেখো, ভারতের হচ্ছে কি তোমার উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। ঠিক আছে, এটাও মাথায় রাখবে কারণ এটাও হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে কি আমরা জানি যে যেহেতু লোকসভার কথা বলছি, রাজ্যসভার কথাও তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। এটা 64 নম্বর ধারা অনুযায়ী ভারতের হচ্ছে কি উপরাষ্ট্রপতি তোমার হচ্ছে কি একদম একদম, তাহলে কি বললাম, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। আর সংসদের যৌথ অধিবেশনের ধারা হলো 108 নম্বর, যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, তবে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। তাই না, যৌথ অধিবেশন হয় তোমরা জানো, জয়েন্ট সেশন একটা পালন করা হয়। ঠিক আছে,
আম, দেখো তাহলে তাহলে কি বললাম, তাহলে এই যে জিনিসগুলো বলছি তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। চলো কোশ্চেন নাম্বার 11, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? বলো, সবাই বলো। বলো, তাহলে দেখো এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তাহলে মনে রাখবে যে এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে গো। ভালো করে বলো সবাই, যারা ক্লাস করছো দেখো আমি তাড়াহুড়া করছি না, তোমরা সবাই বলো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান বি, তাই না? মেলিনা, ঠিক আছে, মনে রাখবে মেলিনা। তো দেখো এই মেলিনাটা কোথায় রয়েছে জানো? কে বলতে পারবে মেলিনাটা কোথায় রয়েছে? দেখো তাহলে এটা আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছে, প্রত্যয় বলছে, সুস্মিতা, তুহিন, এরা খুব মানে ভালো প্র্যাকটিসে আছে, তাই না? এটা হচ্ছে তোমার উত্তর কি হবে? ফিলিপাইন, তাই না? আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফিলিপাইন। তো দেখো এছাড়া দেখো আমাদের ডাব্লিউএইচও রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেনেভা, সুইজারল্যান্ডে, ভালো করে মুখস্থ করবে। তারপর হচ্ছে তোমার ইউনেস্কো, ইউনেস্কো পুরো নাম তোমরা জানো নিশ্চয় সবাই। এটা রয়েছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে রয়েছে। ইউনেস্কো হচ্ছে তোমার ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে এরা চিহ্নিত করে। তো ইউনেস্কো হচ্ছে তোমার রয়েছে ফ্রান্সের প্যারিস। সার্ক, তাই না? সার্ক হচ্ছে কি তোমার রয়েছে সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক ওয়াশিংটন ডিসি, ইউএসএতে রয়েছে। ইউএন বা জাতিসংঘ যেটাকে বলা হয় ইউনাইটেড নেশন, এটা রয়েছে ইউএসএর নিউ ইয়র্কে। ঠিক আছে, মনে থাকবে এগুলো, এগুলো মনে রাখতে পারবে তো? এগুলো খুব ভিভিআই, তোমরা নিশ্চয়ই জানো, আমাকে বলতে হবে না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের জন্য যেটা করে দেওয়া হয়েছে এটা সবাই তোমরা মনে রাখতে পারবে, তাই তো? মানে এগুলো পড়ে মনে রাখতে পারবে তো, বা তোমাদের ভালো লাগছে তো? একটু জানাও এই জিনিসগুলো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। চলো পরেরটা যাই আমরা। কোশ্চেন নাম্বার 12, দেখো কোশ্চেন নাম্বার 12 বলেছে ঐতিহাসিক পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ঐতিহাসিক পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? বলো। এটা হচ্ছে কি তোমার 1757 সালে। তোমরা জানো পলাশী যুদ্ধ 1757 সালে 23শে জুন, এটা কোনো কারণে টাইপ মিস্টেক হয়েছে, ঠিক আছে? তাহলে 1757 সালে 23শে জুন মনে রাখবে। এটা হচ্ছে কি তোমার মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে, তাই না? 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে এটা সংগঠিত হয়েছিল। এছাড়া তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, তাই না? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। আমি জানি এই সালগুলো মনে রাখতে গেলে একটু কষ্ট হয়, তাই না? হওয়াটা স্বাভাবিক, বাট আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য আমাদেরকে মনে রাখতে হবে। চলো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তাই না? রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? এটা মনে রাখবে আয়নোস্ফিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আয়নোস্ফিয়ার। এখানে মনে রাখবে তোমরা যে ট্রপোস্ফিয়ার ঝড় বৃষ্টি ও মেঘের সৃষ্টি হয় যেখানে, সেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি, তাই না? আর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা হচ্ছে মেঘ ঝড় বৃষ্টি থাকে না, শান্ত বলে এখানে জেট বিমান চলাচল করে, একে আমরা শান্তমণ্ডল বলি। আর এই স্তরে ওজোন স্তর বা যেটা আমরা ওজোন লেয়ার দেখতে পাই,
মেসোস্ফিয়ার এটা হচ্ছে দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এখানে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, তাই না? তাহলে আমরা যেহেতু বেতার তরঙ্গের প্রতিফলনের কথা বলেছি, উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে ক্ষুদ্রমণ্ডল, স্ট্রেটোস্ফিয়ার শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার হচ্ছে কি শীতলতম স্তর, ঠিক আছে? এবং এখানে বলেছে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, আমরা সবাই কিন্তু মনে রাখবো। চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 14 বলেছে যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, ব্যাডমিন্টন। দেখো সন্তোষ ট্রফি বলেছে, এটা উত্তর হয়ে যাবে অপশান সি ফুটবল, তাই না? একদম, তাহলে ফুটবলের ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই না? তোমরা জানো। তো সেই সন্তোষ ট্রফি হচ্ছে কি আমরা ফুটবলের সাথে জড়িত। এছাড়া তোমরা যেগুলো মনে রাখবে, রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফি, এগুলো হচ্ছে তোমরা জানো যে ক্রিকেটের সাথে জড়িত। ডুরান্ড কাপ বা রোহার্স কাপ, এগুলো ফুটবলের সাথে জড়িত। আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, এটা হকির সাথে জড়িত। থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে জড়িত। তাহলে এই যে তোমাদের বিভিন্ন বিষয়ে যে দেওয়া হয়েছে, তাই না? তো এগুলো কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে? এগুলো আমরা মনে রাখবো। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই তো? একটু জানাও ভালো লাগছে কিনা তোমাদের ক্লাসটা। ঠিক আছে তো? চলো, পুরোটাই তোমাদের জন্যই করা হয়েছে, যাতে তোমরা পাস করতে পারো, তোমরা রেজাল্ট করতে পারো। চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 15, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই বিখ্যাত উক্তিটি কার? সুভাষচন্দ্র বসুর, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, ভগৎ সিং। ঠিক আছে, দেখো তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। এছাড়া আরো বিখ্যাত কিছু উক্তি আমি করে দিয়েছি তোমাদের কথা ভেবে, তাই না? তোমাদের প্রস্তুতির কথা ভেবে। দেখো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, এটা তোমরা সবাই জানো, বাচ্চারা জানে। এটা সুভাষচন্দ্র বসু। ডু ওর ডাই, পড়েঙ্গে ইয়ে মরেঙ্গে, এটা তোমরা সবাই জানো, মহাত্মা গান্ধী। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন হজরত মোহানি, আর ব্যাপকভাবে প্রচার করেছিলেন ভগৎ সিং, তাই না? আর শুধু ইনকলাব শব্দটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল, ঠিক আছে? শুধু যদি ইনকলাব এই শব্দটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। দেখো এটা অনেক মানে পেঁচালো জিনিস, কারণ দেখতেই পাচ্ছ ইনকিলাব জিন্দাবাদ প্রথম স্লোগানটি যদি দিয়েছিল, যদি জিজ্ঞাসা করে, তাহলে হজরত মোহানি এটাকে পপুলার করেছিলেন বা ব্যাপকভাবে প্রচার করেছিলেন ভগৎ সিং। আর শুধুমাত্র ইনকলাব শব্দটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। মনে থাকবে তো? এই যে নামগুলো বললাম তিনটে, তোমাদেরকে মনে রাখতে পারবে তো? ভালো করে মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট। এবার ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়, তাই না? সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, তাই না? সায়েন্স সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? জয়পুর, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, তাই না? তো এখানে তোমরা আশা করি সবাই বলতে পারবে, যারা যারা ক্লাস করছো। এটা উত্তরে যাবে বেঙ্গালুরু, ঠিক আছে? তো এর পাশাপাশি তোমাদেরকে আরও কিছু জিনিস মনে রাখতে হবে। গোলাপি শহর বলা হয় জয়পুরকে, প্রসাদ নগরী বা সিটি অফ জয়, তাই না? এটা আমরা সিটি অফ জয় বলি, নিশ্চয়ই তোমরা জানো। এটা হচ্ছে আমাদের কলকাতাকে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মশলার বাগান বলা হয় কেরালাকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা কিন্তু মনে রাখবে এক্সট্রা ইনফরমেশন হিসাবে, যাতে করে তোমরা পরীক্ষায় সবাই পাস করতে পারো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 17, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস এটা আমরা কোথা থেকে দিয়েছি? এটা পরীক্ষায় বারবার আসে বা পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে রাশিয়া, তাই না? তৎকালীন হচ্ছে কি তোমার ইউএসএসআর ছিল, ইউএসএসএআর, তো এখন হচ্ছে কি তোমার রাশিয়া।
তো তাদের কাছ থেকে আমরা কি নিয়েছি না, এই ফান্ডামেন্টাল যে ডিউটিস সেই ধারণাটা আমরা নিয়েছি। এছাড়া তোমরা মনে রাখবে, ভালো করে মুখস্থ করে নেবো, এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। মৌলিক অধিকার, এটা আমেরিকা থেকে আমরা তোমার হচ্ছে ধারণাটা নিয়েছি। রাষ্ট্র পরিচালনা নির্দেশামূলক নীতি, যেটাকে আমরা DISPS বলি, হ্যাঁ, এটা আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি। সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া। সংবিধান সংশোধন প্রক্রিয়া সাউথ আফ্রিকা থেকে নেওয়া, ঠিক আছে। তো এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, প্রত্যেকটা জিনিসই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই না। হয়তো দেখা গেল যে একটা কোশ্চেন এখান থেকেই চলে এলো, ঠিক আছে, হতেই পারে। চলো, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, নাইট্রাস অক্সাইড, সোডিয়াম কার্বনেট, মিথেন, তাই না। তাহলে লাফিং গ্যাসের ক্ষেত্রে রাসায়নিক নাম যদি আমরা দেখি, তাহলে উত্তর কি হবে? অপশান বি, তাই না, নাইট্রাস অক্সাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। দেখো, এছাড়া মনে রাখবে সাধারণ খাবার লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড, NaCl সংকেত। কাপড় কাচা সোডা, সেটা যে সোডিয়াম কার্বনেট, Na2CO3। তারপর হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা, এটা আছে সোডিয়াম বাইকার্বনেট, NaCO3। মার্স গ্যাস বা মিথেন, এটা সংকেত হচ্ছে CH4, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসগুলো আমরা মনে রাখবো। এগুলোকে আমরা কি বলি? তাহলে রাসায়নিক নাম এবং তাদের সংকেত, তাই না। যেহেতু আমাদের লাফিং গ্যাস ছিল, তাহলে সেটা নাইট্রাস অক্সাইড, তাই না, নাইট্রিক অক্সাইড নয়। এখানে অপশানে দিত যে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তাহলে উত্তর করবে তোমরা কি? নাইট্রাস অক্সাইড, নাইট্রাস। মনে থাকবে? মনে থাকবে তো নাকি? চলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? দেখো, আর্য সমাজ এখানে বলেছে, আমি দেখতে পাচ্ছি সুস্মিতা, শ্রেয়সী, তপন, প্রত্যয়, তুহিন, হ্যাঁ, সঞ্চয়িতা, অর্পিতা, তাই না। ম্যাক্সিমাম জন বলেছে যে বি, তাই না, অপশান বি। তাহলে আর্য সমাজ তোমরা সবাই পারবে, তাই না, এটা আমরা বহুবার পড়েছি। এটা হচ্ছে কি 1857 সালে, তাই না, 1857 সালে এটা হচ্ছে কি স্বামী দয়ানন্দ সরস্বতী, তাই না, ওনার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। এবারে তার পাশাপাশি ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়, 1828 সালে। প্রার্থনা সমাজ, এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ। রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ। সত্যশোধক সমাজ, জ্যোতিবা ফুলে। তাহলে এই নামগুলো কিন্তু আমরা মনে রাখবো, যাতে করে আমরা পরীক্ষায় ঠিক করতে পারি, ঠিক আছে। সত্যশোধক হচ্ছে সমাজ জ্যোতিবা ফুলে, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। মনে থাকবে? মনে থাকবে কি থাকবে না বলো? চলো, এবারে দেখো, আমরা চেষ্টা করেছি সবকিছু মিলিয়ে কোশ্চান করার জন্য, যেহেতু মডেল কোশ্চান পেপার, তাই না, তো সেই জন্য সবটা মিলিয়ে করার চেষ্টা করেছি। দেখো, নদী বাঁধ থেকে দেওয়া হয়েছে যে ভারতের দীর্ঘতম নদী বাঁধ বা লংগেস্ট ড্যাম কোনটা? তেহরি বাঁধ, হীরাকুন্ড বাঁধ, ভাকরানাঙ্গাল বাঁধ, না মেট্টুর বাঁধ? তো মনে রাখবে, এই যে তেহরি, সরি বলেছে লংগেস্ট বাঁধ, তাহলে হচ্ছে কি এটা হীরাকুন্ড বাঁধ ইজ দ্য রাইট অ্যান্সার। হীরাকুণ্ডটা হচ্ছে কি আমাদের লংগেস্ট ড্যামের মধ্যে পড়ছে। এছাড়া দেখো, হীরাকুন্ড বাঁধ হচ্ছে কি তোমরা মনে রাখবে যে ভারতের দীর্ঘতম বাঁধ, সেটা তো হলোই, এটা উড়িষ্যার মহানদীর উপর অবস্থান করে। উড়িষ্যা যদি কেউ যাও, তাহলে সেখানে যদি মহানদী বা এই হীরাকুন্ড বাঁধটা দেখে আসবে। এটা হচ্ছে লংগেস্ট ড্যাম। তেহরি হচ্ছে কি ভারতের উচ্চতম বাঁধ, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থান করে, উচ্চতার উপর ভিত্তি করে, তাই না। আর ভাকরা নাগাল বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, এটা শতদ্রু নদীর উপর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে অবস্থান করে। মেট্টুর বাঁধ, এটা হচ্ছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর অবস্থান করে, তাই না। তাহলে বাঁধের উপর যদি একটা পরীক্ষায় কোশ্চেন থাকে, তাহলে অফকোর্স তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে, কারণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না। তাহলে হীরাকুন্ড হচ্ছে কি ভারতের দীর্ঘতম বাঁধ, আর তেহরি হচ্ছে কি তোমার উচ্চতম বাঁধ, ভাকরা নাগাল হচ্ছে বৃহত্তম বাঁধ, ঠিক আছে। আশা করি সব ইনফরমেশন এক জায়গায় করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য সুবিধা, তাই তো, তোমাদের জন্য সুবিধা। তোমরা একদম টেনশন করো না। এইভাবে জিকের যেমন মডেল কোশ্চেন পেপার শুরু হয়েছে, ঠিক একইভাবে প্রত্যেকটা সাবজেক্টের, তাই না, প্রত্যেকটা সাবজেক্টের, বিশেষ করে ইংলিশ, ম্যাথামেটিক্স, তাই না, তো বাংলা, সবগুলো কিন্তু আমরা এইভাবেই তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু এইভাবেই আমরা তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। চলো নেক্সট।
বলেছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটি নিচের কততম সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছিল? তাই না, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটি নিচের কততম সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছে? দেখো, তাহলে এটা তোমাদেরকে বলেছিলাম যে সংবিধান সংশোধনী ব্যাপারটা যেহেতু বলেছে, তাহলে এটা যে 42তম সংশোধনী, তাই না, এটা 42তম সংশোধনী হয়েছিল 1976 সালে। এবার এটি ভারতের যে ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 3টি শব্দ যুক্ত করা হয়। একটা হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, সেকুলার বা ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা বা ইন্টিগ্রিটি, তাই না, মনে রাখবে। এই 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল, এটাকে আমরা ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলি। এটির মাধ্যমে 3টি শব্দ আমরা নিযুক্ত করেছি, একটা সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, একটা সেকুলার বা ধর্মতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এটা অখণ্ডতা বা ইন্টিগ্রিটি। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়। পরবর্তীতে তা আবার 5 বছরে ফিরিয়ে আনা হয় যদিও। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো 42তম সংবিধান সংশোধনীর পরিপ্রেক্ষিতে মনে রাখবে। চলো, বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থান করে? তাই না, মামা ভাগ্নে, না মামা ভাগ্নে একটা পপুলার টার্ম। তো এটা হচ্ছে কি আমরা মূলত হচ্ছে কি কোন জেলায় দেখতে পাই মামা ভাগ্নে, তাই না? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, জলপাইগুড়ি। আচ্ছা, তোমরা বলছো যে পুরুলিয়া, পুরুলিয়া হবে না বীরভূম হবে গো মামা ভাগ্নে? পুরুলিয়াই হবে। মামা ভাগ্নে কি হবে, বীরভূম হবে না পুরুলিয়া হবে? এটা বীরভূম হবে বাবা। একটু তোমরা সার্চ করে দেখো, তাই না, একটু তোমরা সার্চ করে দেখো মামা ভাগ্নের পাহাড়, এটা হচ্ছে তোমার বীরভূমে রয়েছে, তাই না? তোমরা মানে পুরুলিয়া বলতে, আচ্ছা পুরুলিয়া বলছে, না পুরুলিয়া তো অযোধ্যা। হ্যাঁ, তোমরা পুরুলিয়া বলতে আমি কনফিউজ হয়ে গেলাম। আমি আবার নেটে সার্চ করে দেখলাম, ঠিক আছে, গুগল করলাম। দেখো, এটা হচ্ছে তোমার বীরভূম, তাই না? এটা আমি জানতাম বীরভূম, এবার তোমরা বলতে আমি কনফিউজড হয়ে গিয়ে আবার গুগল সার্চ করলাম, তাই না? গুগলেও দেখাচ্ছে মামা ভাগ্নে, এই যে মামা ভাগ্নে পাহাড় ইজ এ রক ফরমেশন নিয়ার দ্য দুবরাজপুর টাউন অফ বীরভূম ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে দুবরাজপুর টাউনের কাছে বীরভূমে এই মামা ভাগ্নে পাহাড় রয়েছে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ। দেখো, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, অপশন হয়ে যাবে বি। আচ্ছা, এবার বলেছে দেখো পশ্চিমবঙ্গের কিছু দর্শনীয় স্থান রয়েছে এছাড়া। শুশুনিয়া পাহাড়, ঠিক আছে, এটা রয়েছে তোমার, এবং মুকুটমণিপুর বাঁধ, এটা বাঁকুড়াতে রয়েছে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনফরমেশন ভালো করে মনে রাখবে, যেহেতু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, তাই না, গ্রামীণ অঞ্চল থেকে কোশ্চেন থাকবেই। আচ্ছা, গাজলডোবা এটা রয়েছে জলপাইগুড়িতে। হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উত্তর করব অপশান বি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, বাংলা সাহিত্যের জনপ্রিয় ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, তাই না? এই কদিন আগেই তোমাদের পড়াচ্ছিলাম আমি, না তোমাদের নয়, ওটা হ্যাঁ তোমাদেরই তো, তোমাদের বাংলা এই যে এই আগের ক্লাসে বাংলার ক্লাসে পড়িয়েছি, তাই না, ঘনাদা। তাহলে এই ঘনাদা হচ্ছে কি দেখো, বিভূতিভূষণ নাকি সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র নাকি বুদ্ধদেব গুহর হচ্ছে সাহিত্যের জনপ্রিয় চরিত্র? তাহলে কি হবে? ঘনাদা তোমরা যারা দেখেছো তোমরা জানো প্রেমেন্দ্র মিত্র, তাই না, ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। তো দেখো, এটা মনে রাখবে। এছাড়া আরো রয়েছে অপু চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাগলা দাশু সুকুমার রায়, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ, তাই না, রিজুদা এটা হচ্ছে বুদ্ধদেব গুহ। তাহলে উত্তর হয়ে গেল কি অপশান সি। চলো, বলেছে কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়? তাই না, তাহলে এটা দেখো মাইক্রোকন্ড্রিয়া হবে না, কারণ মাইক্রোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। লাইসোজোম হয়ে যাবে, কারণ রাইবোজোম হচ্ছে কি তোমার প্রোটিন ফ্যাক্টরি। গোলগি বডিকে আমরা কোষের ট্রাফিক পুলিশ বলি। দেখো, প্রত্যেকটা জিনিস এখানে আমরা চেষ্টা করেছি 30টা কোশ্চেন 30টা জায়গা থেকে দেওয়ার,
তাই না, এবং যাতে করে প্রত্যেকটা জায়গা থেকে আমরা আদার্স ইনফরমেশনও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখো, কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে গোলগি বডি। চলো, বলেছে যে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? রীতা ফারিয়া, সুস্মিতা সেন, লারা দত্ত, কিরণ বেদি, তাই না? তাহলে মনে রাখবে, মিস ইউনিভার্স ভারতের যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা উত্তর করবে সুস্মিতা সেন, তাই না? সুস্মিতা সেন জানো, ফিল্ম স্টার। তো তিনি হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে আমাদের ভারতের মিস ইউনিভার্স। তো প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে, দেখো, রীতা ফারিয়া, মিস ওয়ার্ল্ড। তারপরে দেখো, এখানে প্রথম মহাকাশচারী নারী হচ্ছে কল্পনা চাওলা, প্রথম আইপিএস অফিসার কিরণ বেদি, প্রথম নোবেলজয়ী নারী হচ্ছে মাদার টেরেজা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। বলেছে যে ভারতের নীতি আয়োগ কত সালে গঠিত হয়? নীতি আয়োগ কত সালে গঠিত হয়? তো এটা তোমরা মনে রাখবে, 2015 সালে। 2015 সালে 1 জানুয়ারি। আর নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তাই না? এই নীতি আয়োগের ক্ষেত্রে পুরো নাম কি বলা হলো? ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অফ ফর হচ্ছে কি তোমার ট্রান্সফর্মিং, ফর হচ্ছে কি তোমার ট্রান্সফর্মিং ওকে, ইন্ডিয়া। এবারে তার পাশাপাশি মনে রাখবে, পদাধিকার বলে এর চেয়ারম্যানকে, না, এর চেয়ারম্যান হচ্ছে তোমার হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটি পুরনো প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিবর্তে আমরা গঠন করেছি। মানে আগে ছিল 5 ইয়ার প্ল্যানিং কমিশন, তাই না? প্রতি 5 বছর হচ্ছে কি প্ল্যানিং করা হতো, যে কি মানে কি কি আমরা ডেভেলপমেন্ট করব বা কি কি নিয়ে আসবো। সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে আমরা নীতি আয়োগ নিয়ে আসি, এবং এই নীতি আয়োগ হচ্ছে তোমার বর্তমানে আমাদের পুরো সিস্টেম হিসাবে কাজ করে। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন? তাই না, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন? লুম্বিনী, সারনাথ, বুদ্ধগয়া, কুশিনগর। তাহলে এটা তোমরা জানো সবাই, সারনাথটা কোথায় গো? সারনাথটা হচ্ছে কোথায়? সারনাথটা হচ্ছে উত্তরপ্রদেশ, তাই না? উত্তরপ্রদেশ। তো দেখো, এটা হচ্ছে কি তোমার সারনাথে তিনি প্রথম তার বাণী প্রচার করেন। এবারে গৌতম বুদ্ধ সম্বন্ধে যদি আমরা আরও কিছু ইনফরমেশন জানি, যেমন জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে। ঠিক আছে, নেপালের লুম্বিনীতে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। বোধিলা বা জ্ঞান লাভ হচ্ছে বিহারের বুদ্ধগয়াতে, তাই না? অনেকে নিশ্চয়ই তোমরা ঘুরতে গেছো বুদ্ধগয়া, সেটা হচ্ছে তোমার বিহারে রয়েছে। সেখানে তিনি বোধিলা বা জ্ঞান লাভ করেছিলেন। প্রথম ধর্মোপদেশ দান সারনাথে। ঠিক আছে, সেটা যেটা আমরা বললাম এক্ষুনি, তো যা বৌদ্ধ ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ঠিক আছে, তাহলে ধর্মচক্র প্রবর্তন মানে হচ্ছে বৌদ্ধ ধর্মে বলা হয়, তো সেটার নামে পরিচিত। আর মহাপ্রয়াণ বা বোধিলাভ করেছিলেন কোথায়? না, তোমার হচ্ছে কি 463 খ্রিস্টপূর্বাব্দ কুশিনগরে, যা মহাপরিনির্বাণ নামে পরিচিত, তাই না? মহাপরিনির্বাণ নামে পরিচিত। এই স্পেশালি টার্মিনোলজিগুলো মনে রাখবে এবং কোথায় ঘটেছিল সেটা মনে রাখবে। চলো, বর্তমান ভারতের নোটে যে মহাত্মা গান্ধীর ছবি দেখা যায়, তা কত সাল থেকে মুদ্রণ বা চালু করা হয়? তাই না, মহাত্মা গান্ধীর যে ছবিটা আমরা দেখতে পাই, তাই না, টাকার যে নোটস যেটা আমরা ব্যবহার করি, তো সেটা কত সালে এটা মুদ্রণ শুরু করা হয়? 1996, 1935, 1949 নাকি 2000 সাল? তাই না, তাহলে উত্তর কি হবে? একদম অপশান এ, 1996 সাল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো মনে রাখবে, আরবিআই যে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক, এটা প্রতিষ্ঠা হয়েছিল মানে 1 এপ্রিল 1935 সালে। আরবিআই জাতীয়করণ করা হয় 1949 সালে। ভারতের 1 টাকার নোটে অর্থ সচিবের সই থাকে, আর আরবিআই নোটে আরবিআই গভর্নরের সই থাকে। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে যে আমাদের যে আরবিআই, ভারত মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত 1935 সালে 1 এপ্রিল। আরবিআইয়ের জাতীয়করণ করা হয় 1949 সালে। আর ভারতের 1 টাকার নোটে অর্থ সচিব, জানো তোমরা, ফাইন্যান্স সেক্রেটারি সই করেন। আর বাকি সব নোটে হচ্ছে আরবিআইয়ের যে গভর্নর হন, তার হচ্ছে কি সই থাকে। চলো, এবার বলছে প্রতিরক্ষার ব্যবহৃত রেডার এর সম্পূর্ণ নাম কি? রেডার তোমরা নাম শুনেছো, রেডার।
তো তার হচ্ছে সম্পূর্ণ নাম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রানিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিভাইস অ্যান্ড রেঞ্জিং, নাকি রেঞ্জিং ডিটেকশন অ্যান্ড রেডিও? তাহলে এর পুরো নাম হচ্ছে কি তোমরা জানো যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এছাড়া আরও কিছু হচ্ছে কি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম আমরা রেখেছি। সোনার, সোনার হচ্ছে কি তোমার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এডস, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোমস, লেজার লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, তাই না? এগুলো কিছু ইনফরমেশান ফুল ফর্ম হিসাবে মেনশন করা আছে, মনে রাখবে। লাস্ট কোশ্চেন আমাদের আজকের সেশনে, আজকের ক্লাসে, 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভাজনের সময় দুই দেশের সীমানা চিহ্নিত করার মূল দায়িত্ব কে পেয়েছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, স্যার সিরিপ রেডক্লিফ, স্যার স্ট্যানফোর্ড ক্রিপসন, নাকি ক্রিপস, নাকি হচ্ছে জন সাইমন? তো দেখো এটা তোমরা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা অপশান বি একদম, রেডক্লিফ, তাই না? স্যার সিরিল রেডক্লিফ তিনি হচ্ছে কি দায়িত্বটা পেয়েছিলেন। তো স্যার সিরিল রেডক্লিফ, এই কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা রেখাকে আমরা রেডক্লিফ লাইন নামে বলে থাকি, ঠিক আছে? তো কারণ হচ্ছে তিনি যেহেতু কাজটা করেছিলেন। ওকে, চলো তাহলে আমাকে তোমরা একটু জানাও যে আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তাই না? এইভাবেই আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো জিকের ক্ষেত্রে, ঠিক আছে? কেউ ক্লাস মিস করবে না, তাই না? কারণ এখানে শুধু যে এমসিকিউ তা নয়, এর পাশাপাশি আমরা যে সমস্ত ইনফরমেশানগুলো তোমাদেরকে দিতে পারলাম, তাই না? তো যেগুলো দিলাম সেগুলো মূলত তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের হচ্ছে কি জন্যই পুরোটা করে দেওয়া, ঠিক আছে? এগুলো তোমাদের জন্যই পুরোটা করে দেওয়া। তোমরা হচ্ছে কি ভালো করে পড়াশোনা করবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমি চাই তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছো যাতে সবাই মিলে পাস করতে পারো। আমি এটিই তোমাদের কাছ থেকে আশা করব, যাতে তোমরা সবাই পাস করতে পারো, এবং আশা করি সেই মানটা তোমরা রাখবে তো নাকি? আমার যে ইচ্ছাটা তোমরা পূরণ করবে তো? না, পারবে না? কি গো, একদম সবাই পারতেই হবে, তাই না? পারতেই হবে। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা সবাই লেফট করে যাও।